দীর্ঘ 7 বছর পর দেশে এসেছি। অভাবের তাড়নায় প্রিয়জনদের ছেড়ে পাড়ি জমিয়েছিলাম ইরাক নামের দূরপ্রবাসে। অনেক কিছু বদলে গেছে গ্রামের। আমি আবির, মুন্সীগঞ্জের আধারা গ্রামের ছেলে আমি। জীবনের 18টা বছর কেটে গেছে এই গ্রামের মাটিতে। 2015 সালে ইন্টার শেষ করে চলে যাই ইরাকে। 2022-এ এসে দেশে আসলাম। ওপরওয়ালার রহমতে অনেক কিছুই করতে পেরেছি এই বাড়িতে। ছোট বোনের বিয়ে দিয়েছি, একটা বিল্ডিং তুলেছি। এখন শুধু আব্বু আম্মুকে হজ করতে পাঠাতে পারলে জীবনটা সার্থক হবে। 4 মাসের ছুটি নিয়ে দেশে এসেছি। একজনকে খুব ভালোবাসতাম, কিন্তু সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। আমি নিজের জন্মদিনও ভুলে যাই, কিন্তু তার বিয়ের তারিখটা কেন জানি ভুলতেই পারি না। 2016 সালের জানুয়ারি মাসের 8 তারিখ ছিল সেদিন, যেদিন সে আমাকে ছেড়ে অন্যের হয়ে গেছে। খুব মন খারাপ ছিল সেদিন, তবে কান্না করিনি। সত্যি বলতে আমি কান্না করতে পারি না। তার কথা বলবো অন্য সময়। আমার ছোট বোনকে আমি আপনি বলে ডাকি। আমার আপনির ছেলে মানে আমার ভাগ্নে আমার কাছে দৌড়ে এসে কোলে ওঠে। আমার আপনি হলো আমার পৃথিবী। আর এখন আমার আপনির বাবু, ওর নাম ওমর খান তাহসিন। ওমর নামটা আমারই দেয়া, সবাই অবশ্য ওমর বলেই ডাকে। ভাগ্নে বলে লাচ্ছি খাবে, বাসা থেকে বের হয়ে দোকানে এসে লাচ্ছি কিনে দেই। ভাগ্নে আমার খুব খুশি। ছোট থেকে কেন জানি বাচ্চাদের আমার অপছন্দ ছিল, কিন্তু আমি যখন দেশের বাইরে ছিলাম তখন আমার বসের একটা মেয়ে হয়, নাম মরিম। মরিম হবার পর থেকে বাচ্চাদের প্রতি আমার খুব টান হয়ে যায়। বাসায় এসে আপুনির কাছ থেকে ওমরকে নিয়ে আমি রুমে এসে শুয়ে পড়ি। বিকেলে বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে কবরস্থানের সামনে ব্রিজে এসে বসে আছি। বর্ষাকাল বলে চারপাশে অনেক পানি। হঠাৎ দেখি একটা মেয়ে ব্রিজের ওপর উঠছে। সুসাইড করবেন নাকি? তা দিয়ে আপনার কি? একটা মেয়েকে সুইসাইড করতে দেখে তাকে না বাঁচিয়ে জিজ্ঞেস করছেন সুইসাইড করছে কি না? আমার কি ঠেকা পড়ছে আপনাকে বাঁচাতে? বাট যদি সাঁতার জানেন তাহলে তো মরবেন না। মেয়েটা আমার কাছে এসে কোমরে ওড়না গুজে রাগী কণ্ঠে বলে, এই মিয়া, এত বেশি কথা বলেন কেন? হেল্প না করে উল্টে ফালতু কথা বলছেন। সুসাইড করতে এসে কেউ আপনাকে বাঁচাবে এই আশা করছেন? আর তাছাড়াও আমি কেন আপনাকে বাঁচাবো? জীবনটা আপনার। সো সেই জীবন নিয়ে আপনি কি করবেন সেটা আপনার ইচ্ছে। আপনার জীবন আপনাকে সাজাতে হবে, অন্য কেউ এসে সাজিয়ে দিবে না, বুঝেছেন? আপনার কথা হয়তো সত্যি, কিন্তু তাই বলে আপনার সামনে কেউ সুইসাইড করতে চাইলে আপনি তাকে বাধা দিবেন না? আপনার ভালোটা আপনার চেয়ে ভালো নিশ্চয়ই আমি বুঝবো না। আচ্ছা যাই হোক, তো আপনার সুসাইড করার কারণ কি মিস? আমি ইকরা। আসলে একটা ছেলেকে খুব ভালোবাসতাম, নিজের জীবনের চেয়েও বেশি। কিন্তু সেই আমাকে ঠকিয়েছে, তাও আমার বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে। সবার জীবনেই এমন গল্প থাকে, তাই বলে আপনি অন্য কারোর জন্য আপনার এত সুন্দর জীবন শেষ করে দিবেন? শুনুন, ওপরওয়ালা সবার জন্যই কাউকে না কাউকে সৃষ্টি করেছে, তাহলে সুসাইড করে কেন? নিজের স্বপ্নগুলোকে শেষ করে দিতে চান? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনিও কাউকে ভালোবাসতেন। সে কি আপনাকে ছেড়ে চলে গেছে? হুম, ছিল একজন। অন্ধকারের মতো বিশ্বাস করতাম, আর তাই আমাকে আধারে রেখেই অন্য কারো হয়ে গেছে। আমাকে কি বলবেন আপনার জীবনের সেই গল্প? আপনার গল্প শুনে যদি আমার কষ্ট কিছুটা কমে। আমার গল্প শুনতে হলে অনেক সময় নিয়ে বসতে হবে। 5 বছরের গল্প তো সময় লাগবেই। আমার কোনো কাজ নেই, আপনি বলুন, আমি শুনবো। এরপর আমি বলতে শুরু করি আমার জীবনের না পাওয়া ভালোবাসার গল্প। অষ্টম শ্রেণীতে পড়ি, 2011-র প্রায় শেষ। কিছুদিন পর আমার জিএসসি এক্সাম শুরু হবে। লেখাপড়া করতে খুব একটা ভালো লাগে না, কিন্তু আম্মুর ভয়ে পড়তে হয়। বিকেলে বন্ধু তারাদের বাসায় যাই। তারা আর আমাদের বাসার দূরত্ব 1 মিনিট। আর আমার বেস্ট ফ্রেন্ড শ্রীনগর মাদ্রাসায় পড়তো, কিন্তু আমার সাথে এতটা গভীর বন্ধুত্ব হয়ে যায় যে ওখানে ওর মন টিকতো না, তাই পালিয়ে চলে আসে। আর কখনো যায়নি সেখানে। এরপর মুন্সিগঞ্জ আলিয়া মাদ্রাসায় ক্লাস 7-এ ভর্তি হয়, বাসা থেকে যাতে এসে যেয়ে পড়তে পারে। তারাদের বাসায় এসে দেখি বসে বসে টিভি দেখছে। সনি 6-এ সালমান খানের তেরে নাম ছবি চলছে, সাথে ওর 2 বোন রুনা আর রূপালী বসে আছে। কিন্তু আমার চোখ আটকে যায় পাশে বসে থাকা অন্য একটা মেয়ের দিকে। মেয়েটাকে চিনি না, তবে দেখতে খুব মিষ্টি। ভালোবাসা তখনও বুঝি না, তবে ভালো লেগে যায়। কিন্তু তারার বোন মেয়েটাকে যা বলে তা শুনতে আমার ছোট্ট মনটা ভেঙেই গেল। আয় ভাবি, আয় আমরা বাহিরে গিয়ে খেলি। ছবিটা দেখতে দে না, পরে খেলবো। আর আমি তোর ভাইয়ের বউ না, আমার নাম নিশি, বুঝলি? আমি তো তোকে ভাবি বলেই ডাকবো। আর এই, তুই হিন্দি ভাষা বুঝিস? উফ, তোর জ্বালায় আর শান্তি নেই। লাটা নিয়ে আয়, আমি উঠানে যাচ্ছি।
মেয়েটার নাম নিশি। মেয়েটা দেখতে যেমন মিষ্টি, নামটাও কত মিষ্টি। নিশি আর রূপালী বাইরে চলে যায়। আমি তারার পাশে বসে বলি, মেয়েটা কে রে দোস্ত? তুই ওকে চিনিস না? এত কাছাকাছি থাকিস আর ওকে চিনিস না? আমি কি বাসা থেকে বের হই নাকি? আমাদের পাশের বাসার কাউকে চিনি না, আর তুই বলছিস এই মেয়েকে চিনবো? হায়দার, তাকে চিনিস তো? তার ছোট মেয়ে। এটা হায়দার কাকার মেয়ে? সেদিন না পিচ্ছি দেখলাম, এত বড় হয়ে গেছে। এবার ক্লাস 3-তে পড়ে, রূপালীর সাথে। তো রূপালী ওকে ভাবি বললো কেন? শুধু রূপালী না, আমাদের হাওলাদার বাড়ির সবাই ভাবি বলে। আমার বউ বলে ওকে। তা তুই কি ওকে পছন্দ করিস নাকি? আরে না, সবাই ফাজলামি করে। তা তুই হঠাৎ নিশির এত খবর নিচ্ছিস কেন? কাহিনী কি বন্ধু? এখনো কাহিনী শুরু হলো না, আর তুই জানতে চাইছিস? আগে শুরু হতে দে, পরে বলবো। আচ্ছা ঠিক আছে, ছবি দেখবি নাকি কোথাও যাবি? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর আমাদের দৌড় ব্রিজ পর্যন্ত। চল ঘুরে আসি। তোরা কাকি যে এই জন্য কত বকে, সারাদিন ঘরে বসে থাকিস মেয়ে মানুষের মতো, আর সন্ধ্যার আগে বাসা থেকে বের হোস। রোদের মধ্যে বাইরে বের হতে ভালো লাগে না। হ্যাঁ, সুন্দর মানুষ কালো হয়ে যাবে না। আচ্ছা চল। দুই বন্ধু বাসা থেকে বের হয়ে উঠোনে এসে দেখি আমার কাকিদের পিড়িতে বসে নিশি আর রূপালী লাঠা খেলছে। নিশির সাথে চোকাচুকি হতে আমি অন্যদিকে তাকিয়ে ফেলি। তারাকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসি। রূপালী ছেলেটা কে রে? সেই কখন থেকে আমার দিকে তাকিয়ে আছে। আবির ভাইয়াকে চিনিস না? তামান্না ভাই। তান্নার ভাই উনি? আগে তো দেখিনি ওনাকে। ঘর থেকে বের হলে তো দেখবি স্কুলে যাবে আর সারাদিন ঘরে বসে থাকে। তারা ভাইয়ের সাথে খুব ভালো বন্ধুত্ব ওনার। ও আচ্ছা, এখন এইসব বাদ দিয়ে এই খেলায় মনোযোগ দে। ছেলেটা দেখতে খুব সুন্দর, কিন্তু আমার থেকে তো অনেক বড়। ধ্যাৎ, কি সব ভাবছি। মাত্র ক্লাস 3-তে পড়ি আমি। অনেক সময় রূপালীর সাথে লাটা খেলে বাসায় চলে আসি। মাগরিবের আজান দিলে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় চলে আসি। বাসায় আসতে আম্মু পড়তে বসতে বলে, কি আর করবো, আম্মুকে খুব ভয় করে। আর আব্বুর কথা নাই বললাম। একদিন কিনে দুই ভাই ফাজলামো করছিলাম, শুকনো বাঁশ দিয়ে পায়ে পিটিয়েছে। এখনো সেই মারের কথা মনে পড়লে ব্যথা করে। আপনার আব্বু আপনাদের দুই ভাইকে এত পিটিয়েছে? আমার সেই কথা মনে পড়লে বুক কেঁপে ওঠে। আর আপনার হাসি পাচ্ছে? আচ্ছা সরি, এরপর কি হয়েছে বলুন। আমি আবার বলতে শুরু করি। সেদিনের মতো কিছু সময় পর রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। আমাদের ঘরের নিয়ম রাত 8টা বাজলে ডিনার করতে হবে, আর তারপরেই ঘুমিয়ে পড়তে হবে। মাঝে মাঝে কারেন্ট না থাকলে 10টা বেজে যায়। উঠানে পিপাসা আপুর সঙ্গে দাঁড়িয়ে মজা করছি। সাথে আমার কাকার মেয়ে ফারজানা, আরও কিছু আমার মতো ছোট ছোট বাচ্চা মেয়েরা। সবাই অনেক সময় হই হুল্লো করে বাসায় এসে ঘুমিয়ে পড়ি। 8টায় কোচিং থাকায় সকাল 7টায় ঘুম থেকে উঠে গোসল করে স্কুল ড্রেস পরে নেই। ছোটো বোন এবার ক্লাস 4-এ পড়ে। আব্বু সবচেয়ে বেশি ওকেই ভালোবাসে। এটা মনে হয় সব ঘরেই, বাবারা মেয়েদের বেশি ভালোবাসে। বড় ভাই লেখাপড়া ছেড়ে দিয়েছে অনেক আগেই। আম্মুর হাতে 3 ভাই বোন খেয়ে আমি বাসা থেকে বের হয়ে চলে আসি স্কুলে। বাসা থেকে স্কুলে আসতে 30 মিনিট সময় লাগে। 12টা বাজলে স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে চলে আসি রূপালীদের বাসায়। আসার সময় অবশ্য আবির ভাইয়াকে বাসার দিকে তাকিয়েছি, ওনাকে দেখা যায় কিনা সেজন্য রূপালীকে নিয়ে স্কুলে চলে আসি। 1টা বাজলে স্কুল ছুটি হয়ে যায়। বন্ধুদের সাথে গল্প করতে করতে চলে আসি প্রাইমারি স্কুলের কাছে। অবশ্য স্কুলে আমার কোনো কাজ নেই, স্কুলের সাথে মসজিদ। নামাজ পড়ার জন্য এসেছি। অজু করে ব্যাগটা বাইরে রেখে মসজিদে ঢুকে নামাজ পড়ে নেই। নামাজ শেষ করে জানালা দিয়ে স্কুল মাঠে তাকিয়ে দেখি বাচ্চারা খেলা করছে। কিছু সময় খেলা দেখে চলে আসতে গেলে চোখ যায় নিশির দিকে। সবার সাথে লাফালাফি করছে। খুব চঞ্চল প্রকৃতির মেয়ে নিশি। ওদের টিফিন দিয়েছে, তাই সবাই খেলা করছে। এদিকে ক্ষুদে আমার পেটে চুচু করছে, তাই আর লেট না করে ব্যাগ নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে হলো আরেক ঝামেলা। আমার সব চাচাতো ভাইদের বউরা আমাদের ঘরে বসে টিভিতে স্টার জলসায় নাটক দেখছে। এরা কী যে পেয়েছে এই নাটকে, মেয়ে মানুষের সামনে থাকলে আমার কেমন জানি লজ্জা করে। ব্যাগ টেবিলে রেখে আমি অন্য রুমে চলে আসলাম। খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে চলে আসি ক্রিকেট খেলতে। আমার সবচেয়ে প্রিয় খেলা ক্রিকেট। নিশিদের বাসার সামনে বন্ধুদের সাথে খেলছি। আমি, ফয়সাল, রানা, সাহিব, নাইম আর আমার ফুফুতো বোনের ছেলে নাদিম। অনেক সময় খেলি সবাই মিলে। হঠাৎ দেখি নিশি স্কুল থেকে বাসায় যাচ্ছে। একবার চোকাচুকি হয় দুজনের মধ্যে। নিশি আমার সামনে আসলে আমি কেমন যেন একটা হয়ে যাই।
ব্যাটিং করছিলাম তখন, দিলাম শরীরের সব শক্তি দিয়ে বলে বাড়ি, বল গিয়ে পড়লো এক দজ্জাল মহিলার ঘরে টেনে। যে যার মতো ছুটে পালালাম, আর উনি তো বকতেই আছে। ওনাকে পালাতে দেখে আমি হাসছি, আর কাকি সবাইকে সাবান ছাড়া ধুয়ে দিচ্ছে। কিন্তু আবির ভাই এসে তার সামনে দাঁড়িয়ে বলে কাকি আমি মেরেছি, তবে ইচ্ছা করে নয়। কাকি শান্ত হয়ে গেল। আবির ভাইয়ের আম্মুর সাথে ওনার খুব ভালো সম্পর্ক, তাই কাকি কিছু না বলে ঘরে চলে যায়। সবাই দোকানের সামনে বসে টিভি দেখছে আর চা খাচ্ছে। আমি ঘরে এসে ড্রেস চেঞ্জ করে 3 পিস পরে খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে চলে আসি রূপালীদের বাসায়। এসে দেখি আবির ভাই আর তারা ভাই একটু আগের কথা নিয়ে হাসাহাসি করছে। তুই আর কারো ঘর পেলি না? আরে আমি কি উড়িয়ে মারতে চেয়েছি নাকি? কিভাবে যে চলে গেল। ভাগ্যেশ, কোনো মহিলার কাছ দিয়ে বলা যায়নি, তাহলে তো শুয়েই পড়তো। মহিলারা বল দেখলে চিৎকার করে ওঠে, বল না লাগলেও বলবে এখানে কি ক্রিকেট খেলার জায়গা। আর একটু হলেই তো বলটা দিয়ে আমার পা ভেঙে যেত। যা বলেছিস, মহিলারা পারেও। আমরা তো এখন ভয় হচ্ছে কাকি আবার আম্মুর কাছে গিয়ে কিছু বলে কিনা, তাহলে আজকেও ঝাড়ুর বাড়ি খেতে হবে। কাকিরে এত ভয় পাইলে আবার যান কেন খেলতে? আর মাঠ নাই উঠানে খেলতে গেছেন? এই তুই চুপ কর তো। আমি এমনিতে ভয়ে মরছি, তুই উল্টো আরো ভয় দেখাচ্ছিস। ভালো কথা কইলেই দোষ, রাজহাঁস একটা। কিছু বলতে যাব, দেখি দরজায় নিশি দাঁড়িয়ে আছে। চুপচাপ বসে থাকি। নিশি ঘরে এসে অন্য রুমে চলে যায় রূপালীর সাথে। তার আর আমি গল্প করতে থাকি। এভাবে কাটতে থাকি দিনগুলি। আমার জিএসসি এক্সাম শেষ হয়ে যায় কোনো রকমে বি পেয়ে পাশ করেছি। ক্লাস 9-এ উঠে আমার লাইন শুরু হয়ে যায়। এর মধ্যে নিশির সাথে অনেকবার কথা হয়েছে। ওর সাথে লাঠা দড়ি দিয়ে লাফালাফি খেলনা অনেক খেলেছি। এখন আর কেউ নিশিকে ভাবি বলে না, কারণ তারার সাথে নিশির তেমন কথা হতে দেখে না কেউ। সবসময় আমার সাথেই কথা হয়। একদিন বিকেলে তারাদের বাড়ির সামনে ঘাটলায় বসে আছি। তারা তোকে কিছু বলার ছিল। বল না, কি বলবি? আমি না নিশিকে ভালোবাসি, তুই একটু বলে দিবি? ঠিক আছে, আজকে আমাদের বাসায় আসলে বলবো। তুই তাহলে আমাকে জানাস কি বলে ও। তারা ঠিক আছে বলে আর কিছু সময় কথা বলে বাসায় চলে আসি। আম্মু হাতের তৈরি সামনে রান্না করছে, আমার খুব প্রিয়। সময় না নিয়ে বসে পড়ি খেতে। বাড়ির সব কাজ শেষ করে রূপালীদের বাসায় আসি। তারা ভাই আমাকে একা ডাকে। আমি ওনার কাছে গিয়ে বলি, এমন চোরের মতো ডাকছেন কেন? তোকে একটা কথা বলবো? বলেন, কি বলবেন? তোকে আবির খুব ভালোবাসে, আমাকে বললো তোকে বলতে। তোর উত্তর কি? আমি তো জানি আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আপনার কথা না বলে ওনার কথা বলছেন কেন? আমার শুধু তোকে ভালো লাগতো, ভালোবাসি না। আবির তোকে ভালোবাসে। তোর উত্তর কি সেটা বল। রাতে বলবো, এখন না। আচ্ছা, তাড়াতাড়ি বলিস, আমি আবিরকে বলবো। আমি বলে বাসায় চলে আসি। পড়তে বসতে একটুও ভালো লাগে না। কাকার ঘরে এসে টিভি দেখতে থাকি। ও মা, মোবাইলটা দাও না, একটু গেমস খেলে দিয়ে দিব। আমি মোবাইল ঠিক করে দিলাম, আর এখন আমাকেই দাও না। তোমার বড় ছেলে আর মেয়ে চাইলেই তো না করো না। আম্মু আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। কি আর করবো, নিজের মোবাইল নেই। চুপচাপ শুয়ে শুয়ে টিভিতে আগের খেলা দেখছি। শুয়ে থাকতেও ইচ্ছে করছে না, মনটা উসখুস করছে। তারা কি নিশিকে বলেছে? নিশি রাজি হয়েছে নাকি না বলেছে, এসবই ভাবছি সেই কখন থেকে। আম্মু মোবাইল নানির সাথে কথা বলছে। এই সুযোগে ঘর থেকে বের হয়ে চলে আসি তারাদের বাসায়। বলেছিলি নিশিরে? কি বলেছে ও? কইছি, রাতে কইব কইলো। আচ্ছা আমি জায়গা, পড়তে বসতে হবে। আম্মু আসলে খবর আছে বলে আমি বাসায় চলে আসি। আম্মু আম্মু এখনও নানির সাথে কথা বলছে। আমি বই নিয়ে পড়তে বসি। আব্বু আজকে দোকানের কাজে ঢাকা গেছে। আমার আব্বু একজন মেকানিক, টিভি সিডি ঠিক করে, পাশাপাশি মাইক ভাড়া দেয়। তাই আজকে আর তাড়াতাড়ি ঘুমাতে হবে না। এশারা জান দিলে বাসা থেকে বের হয়ে উঠানে এসে দাঁড়িয়ে আসি। তখনই নিশি ওদের বাসা থেকে রূপালীদের বাসায় যাচ্ছে। আমি নিশির সামনে দাঁড়াই। ও মা গো, শয়তান একটা! ডরাই গেছি আমি। এমন করে কেউ সামনে আহে? তারা কিছু বলছে তোরে? কইছে। তো তোর উত্তর কি? কালকা সকালে কমু। তুই না বলেছিলি রাতে বলবি? সকালে কই প্লিজ? আচ্ছা, তবে সকালে বলতে হবে কিন্তু। আচ্ছা সকালে কমু, ডাইনি। বলি নিচে হাসতে হাসতে চলে যায়। আমিও হাসতে হাসতে চলে এসে মসজিদে নামাজ পড়ে বাসায় এসে খাবার খেয়ে টিভি ছেড়ে বসে আসি।
রিয়াল মাদ্রিদের খেলা হবে একটু পরে। আম্মু ঘুমাতে বললে আমি বলি আব্বু আসলে ঘুমাবো। আম্মু কিছু না বলে চলে যায়। বড় ভাই বার্সেলোনার ভক্ত, দিনরাত দোয়া করে রিয়াল হারুক, কিন্তু সবসময় দোয়া বিফলেই যায়। ছোট বোন চিল্লাচ্ছে টিভির আলো নাকি ওর ঘুমাতে সমস্যা হয়। আমাদের 2টা রুম, এক রুমে আব্বু আম্মু আর এক রুমে আমরা ভাই বোন। আমি মাঝখানে, ভাই এক পাশে আর আপুনি এক পাশে। আমি টিভির আলোয় কমিয়ে দেই। খেলা দেখতে দেখতে রাত 12টা বেজে যায়। আব্বু চলে এসেছে বাসায়। আমি দরজা খুলে আব্বুকে এক প্লেটে খাবার দেই। আব্বু হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আমিও ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রূপালীদের বাসায় আসি। দেখি উঠানে আবির ভাই দাঁড়িয়ে আছে। আমি ওকে পাশ কাটিয়ে চলে আসতে গেলে বলে, কিছু না বলে চলে যাচ্ছিস কেন? কি কমু, তুই না বলি সকালে বলবি? তোর স্কুল আছে না এখন, বিকালে কমুনে। আবার বিকেলে? নিশি মুচকি এসে চলে যায়। আমি বাসায় এসে স্কুল ব্যাগ নিয়ে চলে আসি স্কুলে। বিকেল 4টা, এখন স্কুল থেকে বাসায় যাচ্ছি। আবির উঠোনে দাঁড়িয়ে আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকি কিছু সময়, কথা হয় না। আশেপাশে অনেক মানুষ আছে তাই। আমি মুচকি হেসে বাসায় চলে আসি। বাসায় এসে চেঞ্জ করে খাবার খেয়ে উঠানে কিছু সময় দাঁড়িয়ে থেকে রূপালীদের বাসার দিকে যেতে থাকি। আবির এখনো সেখানে দাঁড়িয়ে আছে। আশেপাশে এখন আর কেউ নেই। আমি ওর কাছাকাছি আসতেই বলে, কিরে এখন তো বল। রাতে কমুনে, সত্যি। আচ্ছা এত ঘুরাচ্ছিস কেন? আজকে রাতে কমু, সত্যি। যদি রাতে বলিস সকালে বলবি, তাহলে খবর আছে তোর। নিশে আচ্ছা বলে চলে যায়। আমি বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলতে চলে আসি। মাগরিবের আজান দিলে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় চলে আসি। কিছু সময় বই পড়ে বাসা থেকে বের হয়ে উঠানে এসে দাঁড়িয়ে আসি, কিন্তু নিশি আসছে না। অনেক সময় চলে যায়। আমি তারাদের বাসার দিকে যেতে থাকি। তখনই দেখি নিশি আসছে। আমি দাঁড়িয়ে যাই। নিশি চলে যেতে নিলে আমি ওর হাত ধরে ফেলি। কি করতেছস? কেউ দেখলে আব্বারে কইয়া দিব। আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপর যাবি। কাল থেকে শুধু সকালে বিকেলে রাতে করছিস। কালকা সকালে কমু, সত্যি। না এখনই বলবি। কেউ আইয়া পড়বো এখানে। আমি নিশির হাত ধরে কাকিদের বাসার পেছনে নিয়ে আসি। ওর কোমর জড়িয়ে ধরে আমার কাছে এনে বলি, এখানে কেউ আসবে না। এখন বল তোর উত্তর কি? কিসের উত্তর? তারা বলছে না তোরে? সবই তো জানিস। তো তুই রাজি নাকি বল? হ্যাঁ রাজি। এভাবে না, ভালো করে বল। তাহলে তুইও নিজের মুখে ক। আচ্ছা আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমিও তোরে ভালোবাসি। আমি নিশিকে জড়িয়ে ধরি। নিশি ছোটার জন্য নড়াচড়া করছে। কেউ আমাকে এমনি দেখলে সমস্যা হইয়া যাইব। বলছি তো এখন স্যার। আমি কাল রাতে তোদের বাসার সামনে ফয়সালদের ঘরের সামনে তোর জন্য অপেক্ষা করব। আমি আইতাম না। ঠিক আছে, আমি দেখমু। তুই না আইলে আমি ওইখানে থাকমু সারা রাত। আচ্ছা আমু ডাইনি। এখন স্যার, কেউ দেখলে দুইটারে পিটাইব। আমি নিশিকে ছাড়তে নিশি দৌড়ে চলে যাই। আমি হাসতে থাকি। আর তখনই কাকি দরজা খোলে। আল্লাহ বাঁচাইছে, আর একটু হলেই গেছিলাম। কাকি আমাকে দেখার আগে আমি চলে আসি সেখান থেকে। তারাদের বাসায় চলে আসি। খাটে বসে আছি তারার পাশে। ওর 2 বোন নিচে আর কাকি ঘরে নেই। নিশি রাজি হয়ে গেছে। তাহলে তো ভালোই, এখন থেকে প্রেম। 2 বন্ধু মজা করতে থাকি। তখনই বড় ভাই এসে বলে আম্মু বাসায় যেতে বলেছে। বাধ্য ছেলের মতো বাসায় চলে আসি। আম্মুর আবার সেই এক কথা, এত রাতে বাইরে কি করছি, পড়া নেই আর ইত্যাদি ইত্যাদি। আমি কিছু না বলে চুপচাপ টেবিলে গিয়ে বসতে পড়ি। আমি জানি ভাইয়া লেখাপড়া ছেড়ে দিয়েছে বলে আমার উপরে এত চাপ। আম্মু চায় আমি যেন ভালো মতো লেখাপড়া করি। বাসায় আসার পর থেকে কেমন জানি লাগছে। আবিরের আই লাভ ইউ বলা, আমাকে জড়িয়ে ধরা, বারবার ওই কথাই মনে পড়ছে। আর আনমনে হেসে উঠছি। ভালোবাসা কি সেটা এখনো বুঝি না। ক্লাস 4-এ পড়ি মাত্র। তবে বাচ্চাদের ছবি দেখে কিছুটা হলেও বুঝেছি। আপুরা বসে আছে সামনে, আর সাথে ভাইয়া। ভাইকে খুব ভয় করে আমার, খুব রাগী ভাইয়া। পরের দিন অনেকবার দেখা হয় দুজনের। কথা হয়নি, কিন্তু চোকাচুকি হয়েছে চোকাচুকি হয়েছে অনেকবার। রাতে আমি ফয়সালদের ঘটলায় বসে আছি। একটা গাছ আছে যেটা খালের দিকে ঢেলে আছে। রাতে এখানে খুব একটা কেউ আসে না, তাই এই জায়গাটাকেই বেছে নেয়া। নিশিদের বাসা থেকে একটা বাসা পরের জায়গাটাই। আমি উঠোনে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখছি কেউ আমাকে দেখছে কি না। হাসান আলী দাদার দোকান, আর সেখানে ছবি চলছে।
অনেক মানুষ সেখানে। আমি আস্তে করে গলিতে ঢুকে ঘাটলায় চলে আসি। এসে দেখি কামিং সুন, টাটা। ঘাটলায় এসে দেখি আবির গাছের শিকড়ে বসে আছে। আমি ঘুরে ওর পাশে বসি। এতক্ষণ লাগে আসতে? সেই কখন থেকে বসে আছি। মশা আমার শরীরের সব রক্ত শেষ করে দিল। কি করবো, পিপাসা আপু ডাইকা ওনাগর ঘরে নিয়ে গেছে। কাকা কাকি কেউ ঘরে ছিল না তাই। আচ্ছা বুঝছি, তোমারে না দেখলে আমার ভালো লাগে না। সারাদিন তো দেখা হইছেই। এটাকে দেখা করা বলে না। কেউ কারোর সাথে কথা বলি নাই, শুধু দেখে চুপচাপ চলে যাওয়া। আগে ভালো হয়েছিল, সবার সামনে কথা কইতাম। এখন ডর করে কথা কইতে সবার সামনে। আগে তো শুধু বন্ধু ছিলাম, এখন আমরা একজন আরেকজনকে ভালোবাসি, তাই এমন হয়। আচ্ছা আমি এখন যাই গিয়া, কেউ আইলে পরে আবার ঝামেলা হইব। মাত্রই তো আসলি, আর একটু থাক না। আচ্ছা আমি তোরে একটু। নিশি মুচকি হাসে। আমি নিশির হাত ধরে বসা থেকে উঠে ওকে পিছন থেকে। দুজনে আরও কিছু সময় এভাবে দাঁড়িয়ে থাকি। অনেক সময় পর নিশি চলে যায়, আমিও হাসতে হাসতে বাসায় চলে আসি। বাসায় এসে বড় আপুর ছেলের সাথে কিছু সময় মজা করি। এরপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আজ শুক্রবার, তাই আরবি পড়াও নেই আর স্কুলও নেই। ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে উঠোনে চলে আসি। আবিরদের দাদির ঘর দেখা যায় আমাদের উঠান থেকে। দেখি আবিরও ব্রাশ করতে করতে ওর দাদির উঠানে দাঁড়িয়ে। দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসি। ইশারায় কথা হয় দুজনের মাঝে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখি আমার হবু শাশুড়ি আবিরের সামনে এসে দাঁড়িয়েছে। আমি ওনাকে খুব ভয় পাই, কারণ কি আমি নিজেও জানি না। আমি তাড়াতাড়ি বাসার ভেতরে চলে আসি। আম্মু এসে বলে কলপারে না গিয়ে এখানে দাঁড়িয়ে ব্রাশ করছি কেন। কোনো রকমে কথা কাটিয়ে চলে আসি কলপার। মুখ ধুয়ে নাস্তা করে চলে আসি তারাদের ঘরে। এসে দেখি নিশিও আছে এখানে। কিরে, মাত্র ঘুম থেকে উঠলি? আজকে স্কুল ছুটি, তাই তাড়াতাড়ি ঘুম থেকে ওরে কি করব। শিলই ঘুরতে যাবো, যাবি? সাইকেল নিয়ে যাবি নাকি? আমি আলী, সবুজ আর সজীব। আচ্ছা আয় ঘুরে আসি গা। নিশির দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। এরপর দুজনে সাইকেল নিয়ে তারাদের বাসা থেকে বের হয়ে বাকি বন্ধুদের নিয়ে চলে আসি শিলুই। আমার খালার বাসা এখানে, কিন্তু খালার বাসায় যাব না, আম্মুর কাছে বলে দিবে। সবাই নদীতে ঘুরতে আসি। পদ্মা নদী শিলুই দিয়ে বয়ে গেছে। সবাই মিলে অনেক সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। গোসল করে চলে আসি। পরে জুম্মার নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে হাঁটছি। নিশিদের বাসার সামনে দিয়েই সাঁকো দিয়ে পার হয়ে মসজিদে যেতে হয়। নিশি ওর চাচাতো বোনদের সাথে বসে আছে। দুজনের একবার চোকাচুকি হয়। চলে আসি মসজিদে। নামাজ শেষ করে বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসি আরবি পড়তে। আমি আমার এক কাকির কাছে আরবি পড়ি। আসলে আমাদের মসজিদ এত ইমাম বদল হয়, বারবার প্রথম থেকে শুরু করতে হয়, তাই আম্মু কাকির কাছে দিয়ে গেছে। আমার কোরআন খতম হতে আর কিছুদিন বাকি আছে। 2-3 দিনের মধ্যে খতম হয়ে যাবে। আরবি পরে চলে আসি বাসায়। খাবার খেয়ে চলে আসি স্কুলে। রাজন আর জয় স্কুল লাইফের সবচেয়ে ভালো বন্ধু। একই গ্রামে আমাদের বাসা। প্রথম ক্লাস লতিফ স্যারের। আমার স্কুলের নাম বকুলতলা হাজি আব্দুল করিম স্কুল। আর নিশি পড়ছে আধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। রূপালীদের ঘরে বসে আছি তারা ভাই রূপালীর সাথে। রুনা মাদ্রাসায় চলে গেছে। আমাদের স্কুলে যাওয়ার সময় এখনো হয়নি। কিরে, শুনলাম আবির ভাই আর তুই নাকি প্রেম করছিস। তুই তো আমারে কিছু কইলি না। বেশি দিন হয় নাই, তাই তোরে কই নাই। আবির ভাইয়ে অনেক ভালা। আমি তো কোনো মেয়ের লগে কথা কইতে দেখি না। আমি হেডেই জানি, তুই জানলি কেমনে? আবির ভাই আর তারা ভাই কালকে কথা কইতেছিল, তখন শুনছি। তোকে স্কুল নাই রে? সারাদিন এত কথা কস, তারপরও তোকে কথা শেষ হয় না। কত কথা কইতে পারস তোরা? আমরা কথা কইলে আপনার কোনো সমস্যা? আপনি আর আপনার বন্ধু যে সারাক্ষণ কথা কন, আমরা কিছু কই? আবিরের সাথে প্রেম শুরু করে মুখে কথা ফুটে গেছে। হ্যাঁ, আগে তো চুপ থাকতি সবসময়। ফুটতেই পারে, বড় হইতেছি না। আবিরের কপালে দুঃখই আছে, তুই ওর বউ বলে। কইছে আপনারে, খালি বেশি কথা না কইলে ভালো লাগে না, না?
আচ্ছা, ঝগড়া বন্ধ কর। 11টা বাজে গেছে, বাড়িতে গিয়া রেডি হয়ে আয়। তারা ভাইকে ভেঙচি কেটে বাসায় চলে আসি। স্কুল ড্রেস নিয়ে কলপারে এসে গোসল করে চেঞ্জ করে ঘরে এসে রেডি হয়ে রূপালীদের বাসায় চলে আসি। দুজন একসাথে স্কুলে চলে আসি। আজও একটাই ছুটি হয়ে যায়। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে মসজিদের কাছে চলে আসি। নামাজ পড়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি নিশা আমার দিকে তাকিয়ে আছে। দুজনে চোখাচোখি হতেই দুজনে মুচকি হাসি। ওর হাসিটা এত সুন্দর, মনে হয় ওকে আমার সামনে বসিয়ে রেখে সবসময় ওর হাসিটাই দেখি। ইশারায় কিছু সময় কথা বলে ওদের ক্লাসের সময় হলে আমাকে হাত নেড়ে বিদায় দিয়ে ক্লাসে চলে যায়। আমিও বাসায় চলে আসি। বাসায় এসে চেঞ্জ করে আম্মুকে খাবার দিতে বলি। আম্মু প্লেটে খাবার বেড়ে দিলে খাইয়ে দিতে বলি। আম্মুর হাতে খাবার না খেলে আমার মন ভরে না। আম্মু খাবার খাইয়ে দিয়ে মুখ মুছে দেয়। আমি ঘর থেকে বের হয়ে তারাদের বাসায় চলে আসি। এসে দেখি রুনা আর তারা খাবার খাচ্ছে। কাকি পাশেই বসে আছে। আমাকে খেতে বললে আমি খেয়ে এসেছি বলি। রুনা বলে বড়লোক মানুষ, আমাদের মতো গরিবের ঘরে খাবে নাকি। আমি কিছু না বলে খাটে শুয়ে পড়ি। টিভিতে হিন্দি মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ মুখের ওপর পানি পড়তে লাফ দিয়ে উঠি। চোখ ডলতে ডলতে সামনে তাকিয়ে দেখি নিশি হাঁটছে। ঘুমটা নষ্ট করলি কেন? 5টা বাজে, আর কত ঘুমাবি? সারাদিন স্কুল করে এসে একটু ঘুমাইছি। তুই? আর কিছু বলার আগে নিশি বলে আমার আম্মু আছে। নিশি অন্য রুমে চলে যায়। আমি ঘুমের অভিনয় করে শুয়ে পড়ি। এই রুমে এসে চুপচাপ বসে আছি। কি এত ভয় করে আমার। আড়াল থেকে তাকিয়ে দেখি কাকি রূপালীর আম্মুর সাথে কথা বলছে আর আবির ঘুমিয়ে আছে। কাকি বলে এই দুইটাই সারা দিন একসাথেই থাকে। তারা ভাই আর আবিরের কথা বলছে। রূপালীর আম্মু বলে দুপুরেই ঘুমাইছে। আর এই দুইটাই একসাথে না থাকলে ভালো লাগে না। আমি এমন একটা ভান করি যেন মাত্রই উঠলাম। আম্মুর দিকে তাকিয়ে আছি। আম্মু বলে ঘরে না ঘুমিয়ে এখানে কেন ঘুমিয়েছি? আমি বলি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছি। আম্মু বাসায় যেতে বলে। আমি বাসার বাইরে থাকলে আম্মুর যেন ভালো লাগে না। উঠে বাসায় চলে আসি। কাকি রূপালীর আম্মুকে নিয়ে কোথায় যায়? আমি বুকে হাত দিয়ে একটা বড় করে নিঃশ্বাস নিই। শাশুড়িরে এত ডরাস, বিয়া হইলে কি করবি? জানি না ওনারে কেন যে আমার এত ভয় করে। আমার কিন্তু কিছুই কয় নাই, তবুও ডর লাগে হেরে দেখলে। তামান্না, কাছে যাবি? আয় যাই। রূপালীর সাথে আবিরদের বাসায় চলে আসি। এসে দেখি আবির তামান্নার কোলে শুয়ে আছে। ছোট চাচা নাকি আপনি? ছোট বাচ্চা দেখাই তো কোলে শুয়ে আছে। আমি আমার আপুনির কোলে শুয়ে আছি। তোদের সমস্যা কি? আমাগো সমস্যা নাই, আমরা তামান্নার সাথে গল্প করতে আইছি। আপনি এমনে ওরে কোলে লইয়া থাকলে আমরা গল্প কমু কেমনে? আমি কিছু বলতে যাব তখনই বাহির থেকে সানজিৎ ডাকে ক্রিকেট খেলতে যাওয়ার জন্য। আমি উঠে ওর সাথে চলে আসি ক্রিকেট খেলতে। বন্ধুরা সবাই মিলে এসেছি। সন্ধ্যা পর্যন্ত ক্রিকেট খেলে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসার সময় দেখি নিশি একা দাঁড়িয়ে আছে। একটু পর কোলায় আসিস। আমি ওইখানে যাইতাম না, আমার ডর করে। কোলার সাথে শোলা খ্যাত। আমি আছি তো। তুই নাইম গো রান্নাঘরে কোনায় থাকিস, একসাথে জামুনে। বেশিক্ষণ কিন্তু থাকতাম না। আমি ঠিক আছে বলে চলে আসি। সানজিৎদের পিড়িতে বসে আছি। আমার মোবাইল নেই, তাই সানজিদের মোবাইল নিয়ে গেমস খেলছি। একটু পর উঠে আসি নিশিদের বাসার কাছে। নিশি দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকিয়ে দেখি নিশিকে নিয়ে কোলায় চলে আসি। সানজিৎকে বলে এসেছি, তোর সাথে যেটুকু সময় থাকি আমার যে কতটা ভালো লাগে তুই জানোস না। আমারও তোর সাথে থাকতে ভালো লাগে। আমরা বড় হলে কত ভালো হতো, বিয়ে করে নিতাম। বড় তো হবই, কিন্তু আমি ছাড়া অন্য কাউরে বিয়ে করবো না। আমিও তোরে ছাড়া অন্য কাউরে বিয়ে করতাম না। কখন আমরা ভুলে যাবি না তো? না, আমি তোরে ভুলতে পারতাম না। আচ্ছা, আমরা তো কত গরিব। তোর আব্বা মা যদি আমারে না মানে? আমরা কি বড় লোক নাকি? কত বড় ঘর তো গো। আর কাকায় তো অনেক কাজ করে। আমাগো থেকে অনেক ভালো আছিস তোরা। ক যদি না মানে? তোরে নিয়ে পালাই যামু। বিয়ের পর এমনি মানবো। নিজে মনে হয় কাম করস, আমারে নিয়ে রাখবি কই? আমার খালো ভাই আছে না, মুন্সিগঞ্জে থাকে ওরা, ওদের বাসায় যামুগা। আচ্ছা, সাদিয়ার লগে তুই কথা কইছিস কেন? আরে ও আমার ভাগ্নি হয়।
আমার আপন চাস্তো ভাইয়ের ভাগ্নি, মানে তো আমারও ভাগ্নি। তোরে কে কইছে এই কথা? পিপাসা আপু হ্যাগো নানি গো বাড়িতে যাওয়ার সময় দেখছে। সাদিয়া আমার ভাগ্নি হয়, আর তোরে ছাড়া অন্য কাউকে ভালোবাসি না। হঠাৎ সানজিদা এসে বলে নিশির আব্বা এইদিকে আসতেছে। আমি ওর হাতে ওর মোবাইল দিয়ে নিশিকে নিয়ে আড়ালে চলে আসি। নিশির আব্বা আমাদের কিছুটা সামনে দিয়ে চলে যায়। দুজনে ঘাসের উপরে বসে পড়ি। এবার জায়গা মা আমারে খুঁজবো। আমি তো কইছি রূপালীগোর বাসায় যামু, আমারে ওইখানে না পাইলে পরে আবার মারবো নে। আর একটু থাক না, মাত্রই তো আইলি। তুই বুঝোস না কেন? তুই ছেলে মানুষ, বাইরে থাকলে সমস্যা নাই, আমি তো মেয়ে মানুষ। নিশি শোন না, শুনতাছি, বল। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এখন আমি যাই। কালকে আবার দেখা করবি? যদি পারি আমুনে, তয় এখানে না, ফয়সাল কাকা কর ওখানে। আমি ঠিক আছে বলে নিশিকে কিছুটা এগিয়ে দিয়ে আমি সড়ক দিয়ে চলে আসি বাসায়। বাসায় আসতে আম্মুর কথা শুনতে হয়। রাত কয়টা বাজে? পড়তে বস। না বসে ঘুরতাছি। আমি বইতেছি বলে চেয়ার টেনে বসে পড়ি টেবিলে, বই নিয়ে পড়তে বসি। মা বলে সারা দিন রাত রূপালীগড় বাসায় কি করি, আমার পড়াশোনা নাই। কিছু না বলে বই নিয়ে পড়তে বসি। একটু পর ভাইয়া আসে, আল্লাহ বাঁচাইছে ভাইয়ার আগে আয়সা পড়ছি, নয়তো আজকে মায়ের খাইতে হইতো। কিছু সময় বই পড়ে খাবার খেয়ে শুয়ে পড়ি, কিন্তু তখনই কারেন্ট চলে যায়, তাই আর ঘুমাতে পারলাম না। আপুর সাথে উঠানে চলে আসি। কারেন্ট চলে যাওয়ায় বাসা থেকে বের হয়ে যাই। তারাও দেখি উঠানে দাঁড়িয়ে আছে। কিরে, না ঘুমায় বাহিরে কি করস? হালা, এই গরমের মধ্যে ঘুমাবো কেমনে? মুড়ায় যাবি নাকি? ওখানে বাতাস আছে। দুই বন্ধু হাঁটতে থাকি। নিশিদের বাড়ির সামনে এসে দেখি নিশি ওর আপুর বাবুকে নিয়ে খেলা করছে। একেবারে তাকিয়ে চলে আসি মুড়ায়। এক কোণে দুজনে বসে গল্প করতে থাকি। নিশির সাথে আজকে কথা হয়েছে নাকি? কিছু সময় আগেই। আর একটু হলে ওর বাবার কাছে ধরা খাইতাম। প্রেম করার সময় আশেপাশে তাকাতে ইচ্ছে করে না, ধরা খাইলে মায়ের একটাও মাটিতে পড়তো না। আরে ধুর, ধরা খাইলে তখন দেখা যাবে। আচ্ছা, পিপাসার খালাতো ভাই রাসেলের হাবভাব আমার ভালো লাগে না। হালাই এত বড় রামছাগল হয়ে নিশির মতো পিচ্ছি একটা মেয়ের পিছনে কেন ঘুরে? হালাই তো চোর। পিপাসা ঘরে থেকে কালকে টাকা চুরি করে ধরা খাইছে না? বিদ্যুতে মারে নাই ওরে? মারতে চাইছিল, ওর আব্বাই ছাড়াই দিছে। মানুষ জানাজানি হইলে এগোই তো মানুষ যাইব, তাই। এইটাও কথা। তোর বিথির কি খবর? সবুজে গো বাসায় তো আইছে। আর খবর কিছু কইলেই হাসে। ছোট মানুষ না, এসব এখনো বোঝে না, আর মাদ্রাসা পড়ে তাই। লাইগা থাক, দেখবি হয়ে যাবে। সবুজ তো জুথির জন্য পাগল। ওই হালার কথা কয়ে লাভ নাই। একবার কয় নাসরিন রে ভালোবাসে, আরেকবার কয় জুথি রে। মনে হয় না জুথি রে বার্তা দিব। কই সবুজ আর কই জুথি? খবর নিয়ে দেখ জুথির পেছনে কত ছেলে লাইন দিয়ে আছে। কারেন্ট আইছে, আয় বাসায় যাই বলে দুই বন্ধু উঠে বাসার দিকে হাঁটতে থাকি। বাসার কাছে আসতে দেখি নিশি তারাদের বাসা থেকে বের হচ্ছে। কথা বলার সুযোগ নেই, সাথে ওর চাচাতো বোন। তাই বাসায় চলে আসি। এভাবেই কাটতে থাকে দিনগুলি। সপ্তাহ 3 দিন আমরা রাত দেখা করি না, আর দিন এমনভাবে যেন কেউ কাউকে চিনি না। আমাদের এলাকায় কম বেশি অনেকেই জেনে গেছে আমাদের সম্পর্কের কথা। কথায় আছে না, আকাশে চাঁদ উঠলে সবাই দেখে তেমন অবস্থা, তবে কেউ আমাদের একসাথে দেখেনি। আজকে রাতে আমাদের দেখা করার কথা। আমি মাগরিবের নামাজ পড়ে ওদের বাসার কাছে অপেক্ষা করছি। নিশির আসার কোনো নামই নেই। ওর চাচাতো ভাইদের সাথে দুষ্টুমি করছে। মাঝে মাঝে চোকাচুকি হলে আমি আসতে বললে বলে না, ভীষণ রাগ হয়। রেগে বাসায় চলে আসি। আজ প্রায় 7 দিন আবির আমার সাথে কথা বলে না। আমাদের দেখলে অন্যদিকে চলে যায়। রূপালীদের বাসায় আমাকে দেখলে দরজা থেকেই চলে যায়। একদিন দেখা করিনি বলে এত রাগ করার কি আছে? সব সময় নিজের ইচ্ছে মতোই আমাকে চলতে হবে। ঠিক আছে, আমিও কথা বলবো না। তুই আমার সাথে কথা না বলে থাকতে পারলে আমিও পারবো। বিকেলে রূপালীদের বাসা আসার সময় দেখি আমার চাচাতো বোনের সাথে বসে আছে। চাচাতো বোন পারছে না, আবিরের কোলে উঠে যায়। ইচ্ছে করছে গিয়ে মাথা ফাটিয়ে দেই। আবির আমাকে দেখেও না দেখার মতো বসে আছে। আমি রূপালীদের বাসায় চলে আসি। আমার থেকে যখন তোর খেলা বড়, তো তুই তোর খেলা নিয়ে থাক। আমি তোর পেছনে পড়ে থাকি, আর তুই আছিস তোর মতো। ভালো লাগছে না।
কাল শুক্রবার, স্কুল নেই। বাসায় এসে আম্মুকে বলি নানিদের বাসায় যাব। আম্মু যেতে বললে আমি একটা ব্যাগ জামাকাপড় গুছিয়ে চলে আসি নানিদের বাসায়। নানি তো আমাকে দেখে খুব খুশি। মেজো মামার বউ আমাকে জামাই বলে ডাকে। যদি এখনও ছেলে মেয়ে নেই। আমার নানার বাসা মহেশপুর গ্রামে। আমাদের বাসা থেকে 30 মিনিট লাগে আসতে। মামির মোবাইল নিয়ে গেমস খেলতে থাকি। সন্ধ্যার দিকে রূপালীদের বাসা থেকে বের হয়ে বাসায় আসার সময় আবিরকে খুঁজছি, কিন্তু ঘাটতারাটা কোথাও নেই। ঘরে গিয়ে বসে আছে মনে হয়। পরের দিন সকালে রূপালীদের বাসায় এসে শুনি আবির ওর নানার বাড়ি চলে গেছে। তারা ভাই ওদের বাসায় গিয়েছিল। খুব রাগ হচ্ছে। কিছু না বলে বাসায় চলে আসি। শনিবার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাসায় চলে আসি। রেডি হয়ে স্কুলে চলে আসি। আজকে 8টা ক্লাস হয়েছে, ছুটি হয়েছে 4টায়। বন্ধুদের সাথে মসজিদের কাছে আসতে আসরের আজান শুনতে পাই। নামাজ পড়ে বের হয়েই প্রাইমারি স্কুলে ছুটি হয়ে যায়। আমি ব্যাগ নিয়ে হাঁটতে থাকি। তখনই রূপালী আর নিশির সাথে দেখা হয়ে যায়। কিছু না বলে হাঁটতে থাকি। আবির ভাই, আপনার নানা বাড়িতে গেছিলাম, শুনলাম। বাড়িতে ভালো লাগছিল না, তাই বাসায় কাজ আছে। তোদের সাথে হাঁটলে রাত হয়ে যাবে। বলেই এত জোরে হাঁটতে থাকে, আমরা দৌড়েও মনে হয় ওর সাথে পারবো না। আমি রূপালীকে সব বলি। আচ্ছা, তাই তো কই, তোর সাথে কথা না কইয়া চলে গেল কেন? আমি মনে হয় কথা কওয়ার জন্য বসে আছি। ও আমার সাথে কথা না বলে থাকতে পারলে আমিও পারবো। রূপালীর সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসি। খাবার খেয়ে টেবিলে বসে ডায়েরি লিখছি। ডায়েরি লেখাটা আমার একটা অভ্যাস। মন থেকে কিছু লিখছি না, একটা গানের কিছুটা মনে পড়লো তাই লিখছি। ডায়েরিটা বন্ধ করে আসিফ আকবরে পানি নেই চোখে অ্যালবামটা সিডিতে ছেড়ে দিয়ে ফুল সাউন্ডে গান শুনতে থাকি। আম্মু এসে বকা শুরু করেছে, এত সাউন্ড দিয়ে গান শুনছি বলে। কিছু না বলে সাউন্ড কমিয়ে গান শুনতে থাকি। মাত্র একটা গানে কলি এসেছে। স্বার্থের প্রয়োজনে সহজেই হয়ে গেলে বড় বেশি স্বার্থপর। পৃথিবীতে লাগে না ভালো, মাঝে মাঝে মনে হয় ওই আকাশে বাদিঘর। এই গলিটা চলছে। নিশি আর রূপালী তামান্নার কাছে এসেছে। আমি উল্টো পাশে শুয়ে পড়ি। এমন গান শুনাইতেছে কে রে? হুম। তামান্না বলে আবিরকে, এই যে উনি ঘরের থাকলেই আসিফ আকবরের গান শোনে। আয় আমরা ওই রুমে যাই। 3জন ওপাশে রুমে চলে যায়। আমি গান বন্ধ করে ঘর থেকে বের হয়ে তারাদের রুমে চলে আসি। তোর ভাইয়া এই সামান্য বিষয় নিয়ে রাগ করে আছে। আমার সাথে কথা তো বলেই না, আমরা দেখলেই অন্যদিকে চলে যায়। আবির ভাইয়ার সাথে তুই কথা বলিস? মাত্র সম্পর্ক শুরু হয়েছে আর এখনই কথা কয় না? এত রাগ তার? আমার তো তারে অনেক ভয় করে। রাগ নাকের ডগায়, ফর্সা মুখ লাল হয়ে যায় রাগলে। কিরে, কি নিয়ে ঝগড়া করছিস তোরা? এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। হালিম খেতে যাবি বাজারে? হালিম? আবার আমি মিস করি নাকি? তুই বাইরে যা, আমি সাইকেল বের করছি। আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি। একটু পর তারা সাইকেল নিয়ে বের হলে দুজনে রাস্তার দিকে যেতে থাকি। দেখি তামান্না, নিশি আর রূপালী উঠোনে দাঁড়িয়ে আছে। আমি আপুনির দিকে রাগি লুকে তাকাতেই আপনি ঘরে চলে যায়। দুজন আমার দিকে তাকিয়ে আছে। আমি আর তারা সড়কে এসে সাইকেল করে বাজারে চলে আসি। আব্বার দোকানে এসে 50 টাকা নিয়ে চলে আসি হালিমের দোকানে। 40 টাকা নিয়ে দুজন 2 প্লেট হালিম নিয়ে খেয়ে বাসায় চলে আসি। কিছুই ভালো লাগছে না। নিশির সাথে কথা বলতে ইচ্ছে করছে। তারাদের বাসায় এসে রূপালীকে একা ডাকি। বলেন ভাই। নিশিকে একটু ডেকে আনবি? গিয়ে বলবি আমি ডাকছি। একটু আগেই তো এখান থেকে গেল। আচ্ছা, আমি গিয়া কইতাছি, দেখি আহে কিনা। বলেই রূপালী চলে যায়। আমি বসে আছি ওদের ঘরেই। একটু পর রূপালী নিশিকে নিয়ে আসে। আমি নিশিকে নিয়ে অন্য রুমে চলে আসি। দুজনে চুপচাপ বসে আছি। তুই থেকে আপনি হয়ে গেছি। তো কি কমো? আমারে দেখলে সেই দিক থেকে সইরা যাস, আমার সাথে কথা বলিস না। কি ব্রেকআপ করে দিতে চাস? সরি, রাগ হয়েছিল তাই। আমি তোর সাথে কথা না বলে থাকতে পারবো না। আমার তো সমস্যা থাকতেই পারে, শুধু নিজেরটাই ভাবস। বাদ দে না ওই কথা, সব বলে আবার নতুন করে শুরু করি। আর রাগ করবি আমার লগে? না, করবো না। তুইও আর এমন করবি না। বলে আমি নিশির হাত ধরে আমার কাছে নিয়ে আসি। আমরা দুজনেই আজকে সাদা ড্রেস পরছি। তোরে সাদা টি শার্টে খুব সুন্দর লাগে।
তবে সবচেয়ে বেশি সুন্দর লাগে কালা জানো জামায়। ফর্সা মানুষ না তুই, তাই। তুইও ফর্সা, আমার থেকেও বেশি। জীবনেও না, তুই বেশি ফর্সা। আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বেশি ফর্সা তুই। আচ্ছা হয়েছে। আমি মুচকি হেসে আবিরের বুকে মাথা রাখি। আমি একটা বিষয় লক্ষ্য করেছি, আমার প্রতি আবিরের খারাপ কোনো চিন্তাই নেই। ও আমাকে দেখলেই যেন ওর মন জুড়িয়ে যায়। একটু পর আমাকে বুক থেকে তুলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ উঠে বোতল থেকে পানি নিয়ে খেতে থাকে। এখন পানি পিপাসা পেয়েছে। তুই আমার সামনে আসলেই আমার গলা শুকিয়ে যায়, কেন এমন হয় জানি না। আমি মুচকি হেসে ওর দিকে তাকিয়ে থাকি। কামিং সুন, টাটা। আবির আমাকে দেখে চলে যায়। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে আছি। বাসায় এসে শুয়ে আসি। একটু পর তারা এসে বলে পানি আনতে যাবে সবাই, তাই উঠে উঠানে চলে আসি। সব মেয়েরা হলুদ শাড়ি পরেছে, সবাই ব্রিজের দিকে যাচ্ছে পানি আনতে। আমরাও পিছনে পিছনে যাই। পানি নিয়ে সবাই চলে আসে। উঠানে তারার সাথে দাঁড়িয়ে গল্প করছি। হঠাৎ পেছন থেকে সবুজের খালাতো বোন ছাড়া মুখে রং লাগিয়ে দেয়। রং আমার অ্যালার্জি, চোখ বন্ধ করে বসে পড়ি। মুহূর্তে সারা মুখ জ্বালা করতে থাকে। তারা আমাকে ধরে কলপারে নিয়ে আসে। আমি মুখ ধুয়ে আয়নার দিকে তাকিয়ে দেখি আমার সারা মুখ লাল হয়ে আছে। বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ইশরাতকে নিয়ে ঘুরতে আসি, সাথে তারাও আছে। অনেক সময় ঘুরে বাসায় আসার সময় সৈয়দ ভাইয়ের বিল্ডিংয়ে ইশরাত আমাকে নিয়ে যায়। তারাও বাহিরে দাঁড়িয়ে আছে। ইশরাতকে ওর ফুপির বাসায় দিয়ে আমিও বাসায় চলে আসি। এভাবেই কেটে যায় আরও বেশ অনেক দিন। আমি ইন্টারে অ্যাডমিট হয়েছি মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজে। কিছুদিন কলেজে যাবার পর হঠাৎ নানা অসুস্থ হয়ে পড়ে। নানাকে নিয়ে ঢাকা মেডিকেলে চলে আসতে হয়। একটু পড়ালেখা জানি, তাই আমাকে থাকতে হয়। প্রায় 1 মাস নানাকে নিয়ে হসপিটালে থাকি। এই 1 মাসে মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হয় নিজের চোখে দেখেছি। আমাদের পাশের বেডে 4 জন মানুষ ছটপট করে মারা যায়। বাসায় আসার পর মা আমাদের বাসায় থেকে যাই আরও 15 দিনের মতো। সেজো মামা তার হাতে নতুন মোবাইল আমাকে দিয়ে দেয়। কিছুদিন পর বাসায় চলে আসি। রমজান মাস আসতে আরও 16 দিন বাকি। কাল নামাজ আমাদের বাসায়। পিরাতে বসে বসে মোবাইলে ক্রিকেট গেম খেলছি। রূপালী আমাদের বাসায় আসে, আমার সামনে দাঁড়িয়ে বলে, নিশি আপনার সাথে কথা বলতে চায়। আমার সাথে কি বলবে? তোর ভাইয়ের সাথে তো বিয়ে ঠিক হবে, কথাও বলে তাই না? আমার সাথে কিসের কথা? ভাইয়ার সাথে 2 দিন কথা বলছে, তাও 1 মিনিট করে। ও কথা বলতে চায়নি, আর ওদের বাসা থেকে না করে দিছে। ঠিক আছে, পরে ভেবে দেখব। রূপালী চলে যায়। আমি বসে বসে গেমস খেলছি। বিকালে সানজিদাদের পিড়িতে দাঁড়িয়ে আসি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। নিশি দোকান থেকে বাড়ির দিকে যাচ্ছে। রূপালী বলল, আপনি নাকি আমার সাথে কথা বলতে চান? আপনি কেন আমার সাথে কথা বললেন না? যদি কথা বলতে চান তাহলে কালকে সন্ধ্যায় তারাদের বাসায় আসিয়েন। আচ্ছা ঠিক আছে। নিশি চলে যায়। আমি নিচে নেমে ওর দিকে তাকিয়ে আসি। কিছু সময় পর আমি বাসায় চলে আসি। সারাদিন বৃষ্টি হয়, বাসা থেকে বের হইনি। বৃষ্টি যদিও আমার খুব পছন্দ। হালকা শীত পরে ভিজতে ইচ্ছে হয়নি। তারাদের বাসায় খুব যাওয়া হয়। কারণটা হলো মোহাম্মদ আলী। তারা এখন সব সময় ওর সাথেই থাকে। দুজনের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। আমি এখন রানা, ফাহিম, সবুজ আর রাকিবের সাথে বেশি থাকি। এশার আজান দিতে এখনও 30 মিনিট বাকি। তারাদের বাসায় আসি নামাজের জন্য ওকে ডাকতে। এসে দেখি মোহাম্মদ আলী তারা ওদের খাটে ঠিক করছে। আমি অন্য রুমে বসে আছি। তখনই নিশি আসে। চলে যেতে নিলে আমি ঘর থেকে বের হয়ে বলি, আমার সাথে না কথা বলতে চান, তাহলে চলে যাচ্ছেন কেন? এখানে তো কত মানুষ। কিস্তি করে আসেন, আমি যাচ্ছি। বলেই আবির কিস্তি ঘরে চলে যায়। আমি আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে চলে আসি সেখানে। বলেন, কি বলতে চান? আপনি আমার সাথে কথা বললেন না কেন? আপনি তো তারার বড় ভাইয়ের সাথে কথা বলেন, বিয়েও ঠিক হয়েছে, আবার বাচ্চা কটা নেবেন সেটাও ঠিক করা হয়ে গেছে। আল্লাহর কসম, আমি এসব কিছুই বলিনি। উনি নিজের থেকে সব বলেছে। আপনার তো শুনতে ভালো লাগছে। একটুও না, আমার শুধু আপনার কথা শুনতে ভালো লাগে। এমন করে আর কত দিন থাকবেন? সব ভুলে চলেন না, আবার আগের মতো হয়ে যাই। আমার না কোনো কথা শুনেন আপনি, আর না আমার কথার দাম আছে আপনার কাছে। এখন থেকে সব শুনবো। প্রমিস তো? প্রমিস। আর 3 সত্যি। ঠিক আছে, একটা কিরি। আজকেই। আজকেই। আমার পায়ের উপর দাঁড়ান। আমি আবিরের পায়ের উপর দাঁড়াই। আবির আমার কোমরে আর
পিঠে হাত থেকে আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। কিছু সময় পর ছেড়ে দিলে দুজনে হাঁপাচ্ছি। ডাইনি, এতক্ষণ কেউ কিস করে আর একটু হলে দম বন্ধ হয়ে যেত। আমি নিশির কথা শুনে হাঁটছি। আপনি আমাকে দেখে চলে গেলে আমার কতটা খারাপ লাগতো জানেন? এমন কেন আপনি? আপনি যে আমার কষ্ট দেন সেটা। আর কখনো কষ্ট দিবেন না, সত্যি। এখন থেকে আপনি যেভাবে বলবেন সেভাবেই শুনবো। পা ব্যথা করছে, ওঠেন। আমি ওঠে নিশির হাত ধরে বুকে জড়িয়ে ধরি। ওর চুল ভেজা। নামাজ পড়বো তো, তাই। আপনি নামাজ পড়তে যাবেন না? যাব। তারার কাজ শেষ হলে একসাথে যাব। আপনি কি রূপালীদের বাসায় নামাজ পড়েন? না, রূপালী আমার সাথে যাবে। পিপাসা আপুদের বাসায় সবাই একসাথে নামাজ পড়বো। ও আচ্ছা। আজান দিচ্ছে, যান নামাজ পড়তে। আবার কালকে আসবো। আবির ঠিক আছে বলে আমি চলে আসতে গেলে আবির আবার ডাকে। আমি ওর কাছে আসতে আমাকে জড়িয়ে ধরে আবার কিস করে। আমি ডাইনি বলে হাসতে হাসতে চলে আসি। এরপর থেকে আমার আর নিশির সম্পর্ক আরও অনেক বেশ গভীর হয়। এখন আমরা সপ্তাহে 5 দিনই দেখা করি। আমার লাইফে এখন ভালোবাসা হয়ে আসছে নিশি। আর ইশিরা তার লাভলির সাথে প্রেম করছি, টাইম পাস বলা চলে। আপনিকে সবই বলছি। আপনি বলে এতগুলো মেয়ের জীবন নষ্ট করা ঠিক হচ্ছে না। আমি হয়তো মজা করছি, কিন্তু তারা আমাকে সত্যি ভালোবাসে। আমি এখন পেলে বয় হয়ে গেছি বলতে গেলে। এর মধ্যে আরও কয়েকটা মেয়ের প্রপোজাল পেয়েছি, ভেবে দেখবো বলে ঝুলিয়ে রেখেছি। মাঝে মাঝে আনন্দপুর যাওয়া হয় ইশরাতের সাথে দেখা করতে, লাভলির সাথে ওর স্কুলে। আর নিশির সাথে রাতে দেখা করা। 3 জনের সাথে খুব ভালোই সময় কাটছে। আর রূপা কল করলে কল রিসিভ করি না। রমজান মাস চলে আসে। কাল থেকে রমজান। তারাবির নামাজের জন্য যাব একটু পর। তারাদের ঘরে বসে আছি। নিশি আসলে ওকে নিয়ে তারাদের ঘাটলায় চলে আসি। তারাদের ঘরে সবাই জানে নিশি আর আমাদের সম্পর্কের কথা। আর ইশরাতের আর লাভলির কথা শুনে কথা শুধু তারা জানে। নামাজ পড়তে না গিয়ে এখানে কেন? নামাজের জন্য এখনও 20 মিনিট বাকি। আপনার সাথে কথা বলতে ইচ্ছে হলো তাই। সারাদিন কোথায় থাকেন আপনি? দেখা যায় না যে। নয়াবাড়িতে বান্ধবীদের সাথে খেলতে যাই। এখন তো বড় হয়ে গেছেন, ক্লাস 7-এ পড়েন। এত খেললে হবে? আমি সারা জীবনই বাচ্চাদের মতো খেলবো। আপনি যে সারাদিন ক্রিকেট খেলেন আমি কিছু বলি? ক্রিকেট তো বড়দেরই খেলা। খেলা তো খেলাই, বড় আর ছোটদের বলে কিছু আছে নাকি? বুঝছি। কালকে রাতে আমি কি স্বপ্ন দেখেছি জানেন? কি স্বপ্ন দেখছেন শুনি? দেখি কিস্তি ঘরে তাকে আমি গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছি। আপনি আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছেন। ফালতু কথা বলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। আমি এমন স্বপ্ন দেখলে কি করব? আবিরের চোখের কোণে আমি স্পষ্ট পানি দেখতে পেলাম। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। কান্নার শব্দ না হলেও বুঝতে পারি ও কান্না করছে। আমার কাঁধে ওর চোখের পানি পড়তেই আমি ওর বুক থেকে উঠে চোখের পানি মুছে দিয়ে বলি, এই পাগল, কান্না করছেন কেন? আমি তো শুধু স্বপ্নের কথা বলেছি। এমন কিছু আমি করব না। আমি আপনার সাথে আরো অনেক দিন বাঁচবো। আপনার কিছু হলে আমি বাঁচবো না। ভীষণ ভালোবাসি আপনাকে। আমিও অনেক ভালোবাসি আপনারে। আপনারে ছেড়ে আমি কোথাও যাব না। নামাজের সময় হয়ে যাচ্ছে, যান এখন। কাল ইফতারের পরে এখানে দেখা করব। আমি ঠিক আছে বলে নিশি চলে গেলে আমিও তারাকে নিয়ে মসজিদে নামাজ পড়তে আসি। এশার নামাজ শেষ করে তারাবি পরে বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। নিশির ভাই এখন আমার সাথে কথা বলে নিজে থেকেই। আগে তুই করে বললো, এখন তুমি করে বলে। হয়তো মন গলেছে। নিশিকেও কিছু বলে না এখন আর। এইদিকে আসলে পরের দিন বিকেলে সব বন্ধুরা সানজিদদের পিরাতে বসে গল্প করছি। নিশির ভাই এসে বলে, একটু ওইদিকে চাপো। আমি চাপতে আমার কাঁধে হাত রেখে বসে পড়ে অনেক সময় গল্প করি। ইফতারের সময় হলে বাসায় চলে আসি। ইফতার করে নামাজ পড়তে চলে আসি। হঠাৎ নিশির চাচাতো ভাই বিদ্যুৎ ডাকে। আমি ওর কাছে যেয়ে বলে, তুমি যা করছো ঠিক করছো না, এখনও সময় আছে, এই রাস্তা থেকে সরে যাও। আমি জিজ্ঞেস করে আমি কি করেছি? বলে, তুমি ভালো করেই জানো তুমি কি করেছো। এটাই প্রথম আর শেষবার বললাম। এরপরে যদি আমি এসব শুনি তাহলে ভালো হবে না। শালা যে পারছে সেই থ্রেড দিয়ে চলছে। আর এতদিন তো তুই করে বলছে, এখন তুমি হয়ে গেছি। আগে তাদের বোনকে বিয়ে করি, সব কয়টার কথা জবাব দিব। চুপচাপ নামাজে দাঁড়িয়ে যাই। নামাজ শেষ করে তারাদের ঘরে চলে আসি। একটুবার নিশে আসলে ওকে নিয়ে তারাদের ঘরে পেছনে চলে আসি। আজকে আপনার চাচাতো ভাই আমাকে থ্রেড দিয়েছে। বিদ্যুৎ ভাই আপনাকে কি বলেছে? বললো আমি যা করছি তা ঠিক না, আমি যেন আপনাকে ভুলে যাই। ইস, বললেই হলো। নিজের বোন প্রেম করে কিচ্ছু বলতে পারে না,
আর নিজেও তো প্রেম করে একটা মেয়ের সাথে। উনি কে আপনাকে সব বলার? যে পারছে আমাকে থ্রেট দিয়ে চলছে, আপনারে আগে বিয়ে করি, তারপর এগুলো জবাব দিব। আপনার গায়ে হাত তুলে নাই তো? আপনার ভাই তুলছে তাই কিছু বলিনি, ওনারও অধিকার আছে। বিদ্যুৎ হাত তুলে ওকে আমি ছেড়ে দিতাম নাকি? জানেন, আগে আপনার ভাই আর বিদ্যুৎ আমাকে তুই করে বলতো, এখন তুমি করে বলে। ছোট বোনের জামাই হবেন, তুমি করে তো বলবেই। কারো ভাই আমাকে ভুলে যাবেন না তো? কোনো দিনও না, যে যা ইচ্ছা বলুক, আমি আপনাকে ভুলবো না বলেই আবিরকে জড়িয়ে ধরি। দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎ আবিরের আম্মুর কণ্ঠ শুনে দুজনেই ভয় পেয়ে যায়। পেছনের দরজা দিয়ে তাকিয়ে দেখি ওনাকেই খুঁজছে। কাকি, আবির ভাইয়া তো আমাদের বাসায় আসেনি। মনে হয় আলী ভাইরে সাথে কোথাও গেছে। আমাদের বাসায় আসলে আমি বলবো আপনি খুঁজেছেন। কাকি ঠিক আছে বলে চলে যায়। এতক্ষণ কি ভয় যে লাগছিল, যদি দেখতো আমাদের ঘরের পিছনে, তাহলে দুইটাকেই আজকে পিটাইতো। আমি দরজার কাছে এসে বলি, এই যে লাইলি মজনু, প্রেম করা শেষ হলে বাসায় যান। আরও লেট হবে। আম্মু আবার আসলে বলবে ব্রিজে গেছে তার সাথে, তারাকে বলে কোথাও গিয়ে বসে থাকতে। আপনাদের জন্য কত মিথ্যা বলতে হইব আর। হুম হুম। বান্ধবীর জন্য এটুকু করতে পারবি না? আমাদের কথার মাঝখানে নিশির আম্মু এসে নিশিকে খুঁজতে। আজকে সবাই আমাদের এত খুঁজছে কেন? সবাই কি জেনে গেল নাকি? মা আসছে, এইদিকে আসলে কি হবে? যাওয়ার জন্য জায়গা আছে, আবার দৌড় দিয়ে আগের বারের মতো মার খাওয়াতে ইচ্ছে করছে। না, চলেন পিছনে গিয়ে লুকিয়ে পড়ি, এইদিকে আসলে যেন দেখতে না পায়। দুজনে আড়ালে লুকিয়ে পড়ি। নিশির আম্মু জিজ্ঞেস করে নিশি এখানে আছে কিনা। আসলি তো কাকি, দোকানে যাবে বলে চলে গেল। নিশির আম্মু বলে, এদিকে আমার মোবাইল বেজে ওঠে, আম্মু কল করেছে। আমার মোবাইল 24 ঘন্টা সাইলেন্ট থাকে, কল রিসিভ না করে পকেটে রেখে দেই। চলে যাবেন নাকি? না, আরো পরে যাব। আগে যেতে চাইলে না করতেন, আর এখন নিজেই যেতে বলেন কেন? আমি তো চাই আপনি সবসময় আমার কাছে থাকেন। আগে যতক্ষণ না একসাথে থাকতাম হাত ধরে রাখতেন, এখন ধরেন না কেন? আমি মুচকি হেসে নিশির হাত ধরি। অনেক সময় দুজনে গল্প করি। এশারা জান দিলে নিশিকে আগে যেতে বলি, আমি দাঁড়িয়ে থাকি। নিশি চলে গেলে আমি তারাকে নিয়ে চলে আসি নামাজে। নিশিদের ঘরের কাছে আসতেই শুনি নিশির আম্মু ওকে বকছে। আমি বাদ দে বলে মসজিদে চলে আসি, নামাজ পড়ে বাসায় চলে আসি। এভাবেই কাটছে দিনগুলো। চান্নাতের দিন আমি নিশিকে একটা চেন আর একটা এস লকেট লেখা দেই, সাথে কিছু ক্লিপ, আর নিশির সাথে একটা ডায়েরি, গলার চেন আর এস লেখা লকেট আর 3টা আংটি দেয়। আংটিগুলো নিজের হাতে পরিয়ে দেয়। আমাদের দুজনের মধ্যেই দুজনের নামই এস দিয়ে। আমার নাম সানজিদ আর নিশির সানজিদা। ডায়েরিতে অনেক কিছু লেখা থাকে। আমি আর কিছুদিন পর দেশের বাইরে চলে যাব। বাসায় আসলে আপনি আমার হাত থেকে ডায়েরি নিয়ে পড়তে থাকে। আমার আবির, আপনি দেশের বাইরে চলে গেলে আপনাকে অনেক মিস করব। ওখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে, তাদের পেয়ে আমাকে ভুলে যেয়েন না। আমি আপনার জন্য অপেক্ষা করব। সেই ছোট্ট থেকে আপনার সাথে আমি আছি। জানি না আপনি আমার কপালে আছেন কিনা, তবু আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি কোনো ছন্দ বা কবিতা জানি না, তাই কবিতার ভাষায় আপনাকে ভালোবাসি বলতে পারি না। শুধু এতটুকুই বলবো, আপনি আমার সব। ইতি আপনার ভালোবাসা, ইতি আপনার নিশি। আরও অনেক কিছু লেখা ছিল, সবটা এখনও মনে নেই, কারণটা আস্তে আস্তে জেনে যাবেন। পরের দিন খুব আনন্দেই কাটে। এদিন সবাই পান্না হলে লাভ ম্যারেজ ছবি দেখতে যাই। আর কিছুদিন পর বন্ধুরা মিলে পিকনিকে যাই। দেখতে দেখতে আমার ফ্লাইটের দিন চলে আসে। কাল চলে যাব বাসা থেকে ইরাক নামের দূর প্রবাসে। রূপালীকে নিশিকে ডেকে আনি। কিস্তি করে দুজনে দাঁড়িয়ে আসি। নিশি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আপনি লেখাপড়া করলেই তো এখন দেশের বাইরে যেতে হতো না। তুমি বড় হয়ে গেছো, পিপাসার বিয়ে হয়ে গেছে, এরপর তোমাকে বিয়ে দিতে চাইবে। দেশে থাকলে তোমার আব্বু আম্মু মানবে না। ওখানে গিয়ে আমাকে ভুলে যাবেন না তো? আমার পুত্রের শিরা উপশিরা তুমি মিশে আছো, আমি তোমাকে কি করে ভুলে যাব? আর আমার কাছে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর। তোমাকে ছাড়া আমার চোখ আর কাউকেই খোঁজে না। ওখানে আরো কত সুন্দর সুন্দর মেয়েরা আছে, তাদের দেখলে গ্রামের এই মেয়েকে মনেই থাকবে না। তুমি আমার নেশানও যে কেটে যাবে। তুমি আমার সেই অভ্যাস যা কোনোদিনও ছাড়তে পারবো না। যদি আমরা আব্বা আম্মা আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়? শুধু বিয়ে কেন, যদি তোমার ছেলে মেয়েও হয়ে যায় তারপরে আমি তোমাকে বিয়ে করব, যদি তুমি আসো আমার কাছে।
আপনাকে খুব মিস করব আমি। আমিও তোমাকে খুব মিস করব। আচ্ছা ওই কথাটা বলো না। আই লাভ ইউ আমার আবির। এটা না, ডাইনি বলে ডাকো। ডাইনি? দুজনে একসাথে হেসে দেই। এরপর আবির আমাকে ওর পায়ের উপর দাঁড় করিয়ে আমার দু গালে হাত রেখে 4 ঠোঁট এক করে দেয়। ধীরে ধীরে আমার গলার কাছে কিস করতে থাকে। আমার শরীর থরথর করে কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। একটু পর দুজনে যে যার বাসায় চলে আসি। পরের দিন সকালে আব্বু বলে কোনো এক কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, আর নানার অবস্থা খুব খারাপ। সবাই মামার বাসায় চলে যাই। নানাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমি বাসায় আসতে থাকি টাকা নেবার জন্য। কিছু পথ আসার পর আব্বু কল করে বলে নানা মারা গেছে। সেখানেই বসে কান্না করতে থাকি। দৌড়ে গাড়িতে উঠে বাসায় এসে টাকা নিয়ে অটো নিয়ে চলে আসতে গেলে তারার আম্মু বলে এমন করে দৌড়াচ্ছি কেন? কিছু না বলে চলে আসি। বাজার থেকে কাগজ কাফনের কাপড় নিয়ে রওনা দিতে গেলে তার আর মোহাম্মদ আলী আসে। ওরাও আমার সাথে আসে। আম্মু নানি মামি খুব কান্না করছে। আমি পাথর হয়ে দাঁড়িয়ে আছি। মামা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে। কিছু সময় পর নানার দাপন শেষ করি। সবাই থেকে যায়, আমি বাসায় চলে আসি। বাসায় ভালো লাগছে না, রাতেই মামার বাসায় চলে আসি। কাটতে থাকে এভাবেই দিনগুলো। এর মধ্যে নিশির সাথে অনেকবার দেখা করে কথাও বলেছি। নানুর মৃত্যুর ঠিক 42 দিনের মাথায় আমার ফ্লাইট হয়। আগের দিন নিশির সাথে দেখা করতে চাইলে ও আসে না। 2015 সালের আগস্টের 15 তারিখ আমি সকালে বাসা থেকে বের হই। আপনি আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। চলে আসি ইরাক নামের প্রবাসে। কাজের জন্য একজন দালালের কাছে যাই। সে আমাকে বিক্রি করে দেয় এক ইরাকির কাছে। 15 দিন খুব কষ্ট করে কেটেছে। রুনার বলা একটা কথা মনে পড়ছে। রুনা একদিন আমার হাতে রেখে দুষ্টুমি করে বলেছিল আমি যাকে ভালোবাসি তাকে পাবো না, আর দেশের বাইরে আসলে আমার প্রথমে অনেক কষ্ট হবে। তার মধ্যে একটা হয়ে গেছে। আব্বু আবার 80,000 টাকা দিয়ে আমাকে এখান থেকে বের করে চলে আসি চাচাতো ভাইয়ের কাছে। ওখানে কিছুদিন থাকার পর একটা কাজে নিয়ে আসে। ছোটো ছিলাম বলে বস আমাকে খুব পছন্দ করে, নিজে আমাকে সব কিছু শিখিয়েছে। এর মধ্যে নিশির সাথে কথা বলতে চেয়েছি। যতবার বলেছি রূপালী বলে ও কথা বলতে চায় না। ভাই, আমি কি করব? আমি বলেছি আবির ভাই তোর সাথে কথা বলতে চায়, কিন্তু ও বলে পড়ে। একটু আগেও আমাদের বাসায় থেকে গেল। ও এমন করছে কেন? কি জানি, এখন তো সারাদিন উড়ে উড়ে বেড়ায়। আমাদের বাসায় আগের মতো আসে না, নয়া বাড়িতেই বেশি থাকে। আচ্ছা আসলে কল দিতে বলিস। ওকে, কাজ করব, রাখি। আমার নামাজ পড়ার অভ্যাসটা আজও আছে। নামাজ শেষ করে রোজ মোনাজাতে নিশিকে চাই। কাটতে থাকি দিনগুলো এভাবেই। মাঝে মাঝে কথা হয় নিশির সাথে। দেখতে দেখতে 2015 শেষ হয়ে যায়। 2016 সালের 1 জানুয়ারির দিন নিশির বিয়ে ঠিক হয়েছে। বন্ধু আলীকে দিয়ে বিয়েটা ভেঙে দেয়, কিন্তু নিশি আমাকে কিছুই বলেনি। 3 তারিখ রূপালী কল দেয়। কিরে, কেমন আছিস? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশির বিয়ে ঠিক হয়েছে, শুনেছেন? ওরা তো ভেঙে গেছে জানিস না? আবার আরেক জায়গায় ঠিক হয়েছে। বকুলতলা বাড়ি ছেলেদের। ছেলে সিঙ্গাপুর থাকে। আমি বুঝলাম না, নিশি আপনার সাথে এতদিন প্রেম করলো আর এখন ওর আব্বা আম্মার কাছে বলতে পারে না? আচ্ছা আমি দেখছি, রাখ। এর মধ্যে রূপালীর আম্মু মোবাইল নিয়ে কথা বলে। বলে কি খারাপ মেয়ে, এতদিন তোর সাথে প্রেম করলো আর এখন চুপচাপ ওর বাপ মায়ের কথা মতো বিয়ে করছে। আমার চোখের সামনেই তো দেখছি, কত সুন্দর মিল ছিল তোদের। আমি পরে কথা বলছি বলে কল কেটে দেই। কি করব বুঝতে পারছি না। সানজিৎকে নক করি, ও রিপ্লাই দেয় 6 তারিখ। বললাম পিপাসার মোবাইল নাম্বার দিতে। সানজিৎ বলে আমি জিজ্ঞেস করে নেই। 30 মিনিট পর নাম্বার দিল। পিপাসাকে এই মুহূর্তে কল করলাম, সাথে সাথে রিসিভ হলো। আমি তো বিশ্বাস করতে পারছি না তুই আমার সাথে কথা বলবি। কেমন আছিস সেটা বল। ভালো আছি, তুই কেমন আছিস? তোর চাচাতো বোন আর ভালো থাকতে দিল কই? দেশের বাইরে আসার পর থেকে বদলে গেছে। সেটা তো আমি জানি না ভাই। আচ্ছা শোন না, তুই নিশ্চয়ই জিজ্ঞেস করতো। আমি আমি আমার আব্বু আম্মুকে পাঠালে তাদের বাসায় ওর কিছু জিজ্ঞেস করলে ও হ্যাঁ বলতে পারবে কি না? আচ্ছা আমি নিশিকে ডেকে কথা বলে তোকে কল করছি। বিয়ে ঠিক হলো আর ও আমাকে একবারও বললো না? এতদিন তো কিছুই বলেনি, কালকে এসে বলো নিশিকে পছন্দ হয়েছে। আচ্ছা আমি কথা বলে তোকে কল করছি। ঘরে বসে আছি, পিপাসা আপু এসে আমাকে ডেকে আড়ালে নিয়ে আসে। এমন করে নিয়ে আসলি কেন আপু?
আবির কল করেছিল, ও ওর আব্বু আম্মুকে তোদের বাসায় পাঠাতে চায়। তোকে যদি কিছু জিজ্ঞাসা করে হ্যাঁ বলতে পারবি? পারবো। পিপাসা আপু ঠিক আছে বলে। আমি চলে আসতে গিয়ে ভাইয়া আর কাকার কথা মনে হতেই ভয় পেয়ে যাই। পিপাসা আপুর কাছে গিয়ে বলি আমি কিছু বলতে পারবো না। সন্ধ্যায় পিপাসা কল করে, আমি কল রিসিভ করে বলি, কি রে, কি বললো? প্রথম বলল হ্যাঁ পারবো, আবার একটু পরে বলে না, এখন ছোট তো তাই বুঝতেছে না কি হারাইতেছে, বড় হলে ঠিকই বুঝবে। তুই ওর থেকে ভালো মেয়ে পাবি, ওরে ফুইলা চা ভাই। তা হয়তো পাবো, ওর থেকে অনেক ভালো, কিন্তু সুখ তো পাবো না। তুই হয়তো জানিস আমি মোহাম্মদ আলীকে ভালোবাসতাম। আমি ওরে বলছি পালাইয়া যায়, সব খরচ আমি দিব, কিন্তু ও আমার হাত ছেড়ে দিল। এখন আফসোস করে। নিশিও একদিন আফসোস করবে। যদি কোনোদিন বিয়ের কথা বলতে চায় জুতা দিয়ে বাইরাইয়া দিবে। নিশির সাথে লাস্ট একবার কথা বলাই দিবি প্লিজ? আচ্ছা, কালকে সন্ধ্যায় আমি তোরে কথা বলাই দেবো। ঠিক আছে বলে কল কেটে মোবাইল রেখে শুয়ে থাকি। পরের দিন সন্ধ্যায় ভিডিও কল দেয় পিপাসা। কল রিসিভ করতেই দেখি নিশি। কিছু না বলে চুপচাপ তাকিয়ে আছি, কথা বলতে পারছি না, গলা ধরে যাচ্ছে। এমন করে তাকায় থাকবেন নাকি কিছু বলবেন? এমন করে আমাকে ঠকালে? আব্বা মা বিয়ে ঠিক করছে, কি করব আমি? তাদের আমার কথা বলা যেত না? আমি তো এখন বেকার ছিলাম না। ভাইয়া আর কাকারে তো চেনেন, তারা আমারে মাইরা ফেলবে। ভালো থাকো সারা জীবন, তোমার এই সুখ হোক চিরদিনের, রইল আমার শুভকামনা। আপনি কান্না করছেন কেন? কান্না করবো কেন? চোখে কিছু পড়েছে হয়তো। প্লিজ কান্না করেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। সারা জীবন তো কাঁদানোর ব্যবস্থা করছোই। পিপাসা এসে বলে নিশিকে ডাকছে। আমি কল কেটে দোকানে চলে আসি। 4 প্যাকেট সিগারেট নেই, 1 প্যাকেট 20 টাকা করে সিগারেট। 1 ঘন্টায় 4 প্যাকেট সিগারেট শেষ করি। আজ 8 তারিখ জানুয়ারি মাসের, আর সাল 2016। একটু আগে পিপাসা নিশির বিয়ের ছবি দিয়েছে, খুব সুন্দর লাগছে নিশিকে, কিন্তু কখনো ভাবিনি অন্য কারোর জন্য বউ সাজবে। বস ফ্রিজে বিয়ার রেখেছে, 4 বোতল বিয়ার খেতে শুরু করি। পরের দিন ঘুম থেকে উঠে অনেক কিছু ভাবি, যে আমার ভালোবাসার দাম দেয়নি, আমি কেন তার জন্য নিজের ক্ষতি করব? আমি ওর হাজব্যান্ডের চেয়ে 1 টাকা দিয়ে হলেও বেশি ইনকাম করব। নিজেকে নষ্ট করলে ওর জয় হবে, আর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে ওর পরাজয় হবে। তাই করতে থাকি, সব বাজে নেশা বন্ধ করে নিজেকে গুছিয়ে নেই। রুমে এসে নিষিদ্ধের ডায়েরি বের করি, আঙ্গুল থেকে আংটি খুলে ফেলি, গলা থেকে চেন টেনে ছিঁড়ে ফেলি, ছাদে এসে সব কিছু আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেই। মুছে ফেলি নিশি নামের অভিশাপ আমার জীবন থেকে। কাজ আর বাসায় কথা বলা নিয়ে কাটতে থাকে জীবন। কিন্তু আমাদের এলাকায় রটে গেছে আমি নাকি নিশির বিয়ের ছবি দেখে সেন্সলেস হয়ে গেছি, সুসাইড করতে চেয়েছি। শুনে খুব হাসি পেল। বিয়ের অনেক দিন পর নিশি কল করে, কথাও হয়। কিছুদিন কথা বলার পর ওর নাম্বার ব্লক করে দেই, আবার অন্য নাম্বার দিয়ে কল করে, বাধ্য হয়ে সিম চেঞ্জ করে ফেলি। 3 বছর কেটে যায়। এর মধ্যে শুনেছি নিশির ছেলে হয়েছে। বন্ধুরা কল করে এই খবর দেয়। 2022 রমজান বড় ভাইয়ের থেকে আমার নাম্বার নিয়ে কল করে। আমি প্রথমে চিনিনি, কল রিসিভ করে বলি, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমার চিনো এখন? সরি, চিনতে পারিনি, পরিচয় দিলে ভালো হতো। আমি নিশি, এবার চিনছো? ও তুমি, হঠাৎ কি মনে করলে? হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া হবে কেন? তোমারে দেখতে খুব ইচ্ছা করলো, তাই ভিডিও কল দেই। আমি ঠিক আছে বলেই ভিডিও কল দেই। তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, আমি অন্যদিকে। নায়ক হয়ে গেছো এখন। জানি না তোমার বাবু কেমন আছে। আচ্ছা, আছে ভালো। কালকে ওর আব্বুর ফেসবুক আইডিতে ঢুকেছিলাম, তোমারে দেখলাম। কত জনের সাথে প্রেম করো এখন? হিসেব নেই, ভাঙ্গা মনের টুকরো অনেকজনকেই দিয়েছি। ভালো। আচ্ছা শোনো না, তুমি কখনো বিয়ে করো না, তোমার পাশে আমি অন্য মেয়েকে দেখতে পারবো না। নিজে বিয়ে করেছো, ছেলেও হয়ে গেছে, আর এখন বলছো আমার পাশে অন্য মেয়েকে সহ্য করতে পারবা না? আমাদের গল্পটা কেমন হবার কথা ছিল নিশি? চাইলে কি পারতে না আমার হতে? তখন ভয় পেয়েছিলাম, যদি এখন হতো আমি তোমারই হতাম, কারো কথা শুনতাম না। এখন আর কাউকে ভয় পাই না। আচ্ছা তুমি না বলেছিলে আমার বিয়ের পর যদি ছেলে মেয়েও হয় তারপরেও আমি তোমার কাছে আসতে চাইলে তুমি আমাকে বিয়ে করবে? যদি এখন আসতে চাই? অনেক দেরি হয়ে গেছে, আর যদি তোমার আব্বা আমার জোর করে বিয়ে দিত তাহলে মানতাম। তুমি তো নিজের ইচ্ছেতেই বিয়ে করেছো।
আসলে তুমি কখনো চাওইনি আমাকে। আমার প্রতিটি মোনাজাতে তুমি থাকলেও আমি তোমার কোথাও ছিলাম না। আমি যদি মাদাম তুষের জাদুঘরে তোমাকে মমের মমি করে ইতিহাস করে রাখা যেত, তবে বিশ্ববাসী দেখতো তোমার কি সুন্দর হাসি। কিন্তু সেই হাসির মাঝে বেশিরভাগই বিষ লুকিয়ে আছে। যারা জানতো তোমার আমার সাথে করা প্রতারণা তোমার মমিতে, তারা মনে মনে একদলা থুতু ছেড়ে দিত। কিন্তু আমি কেন যে পারি না তাদের মতো তোমাকে ঘৃণা করতে? কারণটা হয়তো আমি আজও তোমাকে পাগলের মতো ভালোবাসি। তাই কতটা তুমি ক্ষতবিক্ষত করেছো, আমার মনটা ছিন্ন ভিন্ন করেছো, তুমি নিজেও জানো না। তোমার সম্পর্কে যখন কেউ বাজে কথা বলে, আমার জীবন নষ্ট করার জন্য তোমার দিকে আঙ্গুল তোলে, আমি কিছু বলতে পারি না ওদের, নিঃশব্দে সেখান থেকে চলে আসি। আমি ওদের মতে তোমায় দোষী করতে পারি না। কি কষ্টে আছি তোমার জন্য তুমি জানলে না। তোমার দেওয়া কষ্টগুলো মনে হলে চোখ ভিজে যায়। আমি কারোর সাথে বলতেও পারি না। তুমি এতটা আঘাত করার পরেও আমার পুরোটা জোর আজও তুমি আছো। তোমার জন্য এই মনে অজস্র ভালোবাসা, আজও তোমাকে ঘিরেই আমার সকল আশা ভালোবাসা। তুমি এমন করে আমার মধ্যে ঢুকে আসো, আমি কাউকে মনটা দিতেও পারি না। তোমার মতো করে কাউকে ভালোবাসতে পারিনি, আজও তোমাকেই পাগলের মতো ভালোবাসি নিশি। এটা মিথ্যে কথা। তুমি আমার সবটা জুড়ে আগেও ছিলে, এখনো আছো। আমি এখনো তোমাকে ভালোবাসি। ভালোবাসাকে বিশ্বাস করি না। একটা রিকোয়েস্ট রাখবা? বলো। তোমার বাবুকে বলো না। ওর বাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আরও কিছু সময় কথা বলে কল কেটে ইমু ডিলিট করে দিয়ে নতুন নতুন নাম্বার নিয়ে ইমু খুলি। আমি ওর মায়ের পড়তে চাই না। আর কখনো নিশির সাথে আপনার দেখা বা কথা হয়নি? আমি কখনো চেষ্টা করিনি, আর করতেও চাই না। যে যার মতো ভালো থাকুক। এভাবে কিছু না বলে সরে যাওয়াটা কি ঠিক হয়েছে? আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার মূল্য নেই। এটা সত্যি বলেছেন। যাদের কাছে মূল্য নেই তাদের থেকে দূরে সরে যাওয়াই ভালো। আপনার গল্প শুনে আমার এখন বাঁচার ইচ্ছে আরও বেশি বেড়ে গেছে। নিজেকে শেষ করলে তার জয় হবে, আর নিজেকে প্রতিষ্ঠিত করলে তার পরাজয় হবে। আমিও নিজেকে প্রতিষ্ঠিত করব। এই তো গুড গার্ল, রাত হয়ে গেছে অনেক, বাসায় চলে যান। আর মনে রাখবেন, কাউকে হারিয়ে সুসাইড করলে সকল সমস্যার সমাধান হয় না। নিজেকে প্রতিষ্ঠিত করে তাকে দেখিয়ে দেওয়াই হচ্ছে বড় সমাধান। আমি এখন বুঝেছি। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনিও ভালো থাকবেন, আর আপনার লাইফ পার্টনার খুব লাকি হবে। আসছি, আল্লাহ হাফেজ। পরও করনি, পরও করি না। কতটুকু পাবো, কতটুকু হারাবো। বাধা দেখলেই থেমে যাও বা কারো পিছনে চাও, সাবধানে, তোমার কখনো জয়ী হতে পারবে না। হেরে যেতে পারি দুনিয়ার দড়িতে, কিন্তু পরাজয় রক্তে নেয়। হেরেও জিতবো যেভাবেই হোক, বিজয় আমার অন্তরে। আবিরের ভালোবাসার গল্প নামে যে গল্পটা আপনারা শুনলেন, এটা কোনো কাল্পনিক গল্প নয়। এটা একটা বাস্তব সত্যি প্রেমের গল্প। আরমান আর নিশির পরাজিত ভালোবাসার গল্প। আমাদের রাইটার আবিরের জীবনের গল্প। এমন অনেক গল্প আছে আমাদের সবার জীবনে। প্রতিটা মানুষেরই একটা করে গল্প আছে। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। ভালোবাসার মানুষকে সময় থাকতে আগলে রাখুন, কারণ হারিয়ে গেলে আর ফিরে আসবে না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দ্য এন্ড।